প্রোগ্রেস করব যে এইটার কারণে এটা হলো, সেটার উপর আমরা একটু কথা বলি। তো আমরা ভিট্রিয়াস ক্যাভিটিতে ডট ইকোর কিছু কারণ দেখি। কমন কারণ হচ্ছে old vitreous, fresh or old vitreous hemorrhage, asteroid halitosis, vitreitis or endophthalmitis. Endophthalmitis also one kind of vitreitis, right? So most common cause is fresh or old vitreous hemorrhage, asteroid halitosis এবং endophthalmitis or vitreitis, vitreous degeneration. So these four are the common causes of vitreous dot echo in vitreous cavity in B scan. So fresh or old vitreous hemorrhage, asteroid halitosis, endophthalmitis or vitreitis and vitreous degeneration. And others যেগুলো আছে এগুলো not so common. Vitreous seedling, nuclear fragment drop, IOL drop, intraocular foreign body or proliferative retinopathy. Vitreous hemorrhage, proliferative retinopathy means vitreous hemorrhage এর কথা বলা হচ্ছে। সো আমরা ভিট্রিয়াস হেমোরেজের ভিট্রিয়াস ডট ইকো আমরা তাহলে কমন কারণের ভিতরে আমরা দেখতেছি ভিট্রিয়াস হেমোরেজ এন্ড অ্যাস্টেরোহাইডালিস, ভিট্রিয়াস এন্ডোপথ্যালমাইটিস। সো আমরা জানি যে ভিট্রিয়াস হেমোরেজের কি কি কারণ আছে। সিআরভিও, সিএনভিএম, পিসিবি, ভাস্কুলাইটিস রেটিনি, ভালসালভা or PVT and retinal tear. So these are the causes of vitreous hemorrhage. And sometimes blood dysplasia, tumor. আরেকটা দেখি আমরা মাল্টিপল ইন্ট্রাকুলার ফরেন বডি, এটা আমাদের আরেকটা এন্টিটি, এটা নিয়ে আমরা লাস্টে কথা বলবো। সো আমরা ভিট্রিয়াস হেমোরেজ কি হয়? হেমোরেজ কি হলে কি হবে? এটা এক্সট্রাভেসেশন হয়। এক্সট্রাভেসেশন হলে কি হবে? ব্লাড ভেসেলের বাইরে যখন ব্লাড চলে আসে তখন কি হয়? ব্লাড ক্লট করে দেয়। সো ব্লাড যখন ক্লট করে, সো আমাদের এই ভিট্রিয়াসের যে ডট ইকো গুলো আমরা দেখি সেগুলো ডিফারেন্ট সাইজ। কোন একটা ক্লট বড় হবে, কোন একটা ক্লট ছোট হবে, কিছু কিছু জায়গায় ক্লাম্পিং হবে, কোথাও কোথাও হবে না। সো আমাদের যে ডট ইকো পাবো ভিট্রিয়াস হেমোরেজে, সেটা এই যে ডট ইকো গুলো ভেরিয়েবল সাইজ, কোথাও বড় কোথাও ছোট, বিকজ ক্লট সাইজের ভেরিয়েশনের কারণে ভিট্রিয়াস ডট গুলো ভেরিয়েবল হয়। ঠিক আছে? ওল্ড ভিট্রিয়াস হেমোরেজে কেমন হয়? ওল্ড ভিট্রিয়াস হেমোরেজে যেটা হয়, এই ভিট্রিয়াস তখন হেমোরেজে যে ব্লাড সেল গুলা আরবিসি গুলা ব্রেকডাউন হয়। আরবিসি ব্রেকডাউনের পরে আমাদের যে হিম চলে আসে ভিট্রিয়াসে, তখন একটা হোমোজেনাস একটা অ্যাপিয়ারেন্স হয়। ওল্ড ভিট্রিয়াস হেমোরেজে দুই রকম ভাবে আসে। একটা হচ্ছে হোমোজেনাস অ্যাপিয়ারেন্স, ম্যাসিভ ওল্ড হেমোরেজে কি হয়? এরকম হোমোজেনাস একটা অপাসিটি ডেভেলপ হয়। যেটা আমরা যে স্টেজ আমরা খাকি কালার সেল দেখি, ক্লিনিক্যালি আমরা দেখতেছি খাকি কালার সেল, যেটা ওই যে খাকি পোশাকের কালার, যে খাকি কালার সেল যে স্টেজ আমরা দেখি, ওই স্টেজে আমরা যদি বি স্ক্যান করি তাহলে একটা হোমোজেনাস অপাসিটি দেখতে পাবো, হোমোজেনাস ডট ইকো দেখতে পারি। আর যখন আমরা ফ্রেশ একটা ভিট্রিয়াস হেমোরেজ দেখি, রিসেন্ট ভিট্রিয়াস হেমোরেজ দেখি, তখন আমরা দেখি এই ধরনের ভেরিয়েবল সাইজের ডট ইকো। আরেকটা ওল্ড ভিট্রিয়াস হেমোরেজ আছে, massive vitreous hemorrhage, the old vitreous hemorrhage but massive, তখন আমরা এই ধরনের একটা হোমোজেনাস ডট ইকো দেখি। আর ফিউ ভিট্রিয়াস হেমোরেজ, ওল্ড বাট ফিউ ভিট্রিয়াস হেমোরেজ, তখন আমরা দেখি এই ভিট্রিয়াস হেমোরেজ সবগুলো নিচে সেটেল করে, এবং এরকম একটা মেমব্রেনের মতো ফর্ম করে। এই মেমব্রেনটা দেখলে অনেক সময় মনে হয় রেটিনাল ডিটাচমেন্ট, আমাদেরও কনফিউশন হয়ে যায় মাঝে মধ্যে। ওল্ড ভিট্রিয়াস হেমোরেজ বাট ভলিউম ইজ লেস, তখন এই ভিট্রিয়াস হেমোরেজ গুলো নিচে সেটেল করে এবং এরকম একটা মেমব্রেনের মতো ফর্ম করে, যেটা দেখলে মনে হয় আমাদের রেটিনাল ডিটাচমেন্ট, এরকম একটা ফলস ইমপ্রেশন দেয়। তাহলে আমাদের ভিট্রিয়াস হেমোরেজ ফ্রেশ হইলে সাধারণত এরকম ডট ইকো ভেরিয়েবল সাইজ, ওল্ড ম্যাসিভ ভিট্রিয়াস হেমোরেজ তখন এরকম হোমোজেনাস অপাসিটি আসে, এন্ড ওল্ড ভিট্রিয়াস হেমোরেজ বাট লেস ভলিউম, তখন আমাদের এই ধরনের একটা ইনফিরিয়র পার্ট অফ দা ভিট্রিয়াস ক্যাভিটিতে এরকম ইররেগুলার ডট ইকো সাথে একটা মেমব্রেনের মতো পেতে পারি। সো দিস ইজ এ ভিট্রিয়াস হেমোরেজ। এখানে হোমোজেনাস ডট ইকো, ম্যাসিভ ভিট্রিয়াস হেমোরেজ, এখানে হোমোজেনাস ডট ইকো পাওয়া যাচ্ছে, সব জায়গায় ডট ইকো, মোটামুটি অলমোস্ট সেম সাইজ এবং ইনফিরিয়র একটা মেমব্রেনের মতো মনে হচ্ছে। ঠিক আছে? দিস ইজ ওল্ড
ওল্ড ভিটিএস দিস ইজ এই মেমব্রেনটাই হচ্ছে আমাদের এই যে এইটা দিস ইজ দ্য ফলস ইমপ্রেশন, মনে হচ্ছে এটা এই মেমব্রেনটা দেখলে মনে হয় রেটিনা ডিটাচমেন্ট, আসলে ভিট্রিয়াস হেমোরেজ গুলো ইনফিরিয়র পার্ট অফ দ্য রেটিনা ভিট্রিয়াস ক্যাভিটিতে জমা হয়, জমে এরকম একটা মেমব্রেনের মতো ফর্ম করে। সো এটা একটা ফলস ইমপ্রেশন দিচ্ছে যে এটা একটা রেটিনাল ডিটাচমেন্ট, আসলে এটা এই ভিট্রিয়াস হেমোরেজটা এখানে সেটেল করছে। This is also vitreous hemorrhage. Intraocular foreign body ট্রমার কারণে vitreous hemorrhage. Most of the vitreous hemorrhage কোথায় জমা হয়? সো আমাদের ইনফিরিয়র পার্ট অফ দ্য রেটিনাতে। এখানে এটা কিন্তু রেটিনাল ডিটাচমেন্ট না, দিস ইজ নট রেটিনাল ডিটাচমেন্ট। এটা হচ্ছে কি, এটা হচ্ছে এই হেমোরেজটা নিচে সেটেল করছে, সেটার জন্যই ইনফিরিয়র পার্ট অফ দ্য রেটিনাতে এরকম একটা মেমব্রেন ফর্ম করছে। আমরা যখন এইখানে একটা হাই ইকোজেনিক ডট লিখব, হাই ইকোজেনিক ডট অনেক বেশি ব্রাইট, এটা দেখলে মনে হয় কি ফরেন বডি, বাট আমরা যখন লো গেইনে দিলাম তখন ফরেন বডির সাইজটা কমে গেল। কিন্তু ফরেন বডি হলে কি হবে, পোস্টেরিয়র অ্যাকুস্টিক শ্যাডো থাকে, বাট এখানে কোনো পোস্টেরিয়র অ্যাকুস্টিক শ্যাডো নাই, বাট ফরেন বডি অ্যাকচুয়ালি আরো নিচে, দিস অপটিক নার্ভ, সো ফরেন বডি এখানে অন দা রেটিনা, সো দিস ইজ দ্য পোস্টেরিয়র অ্যাকুস্টিক শ্যাডো। সো এই পেশেন্টের দিস ইজ দ্য ভিট্রিয়াস হেমোরেজ, দিস ইজ অলসো এ লার্জ ক্লট, এটা লার্জ একটা ক্লট, এই ক্লটের কারণে মনে হচ্ছে ফরেন বডির মতো, বাট এটা কেন ফরেন বডি না, বিকজ এখানে পোস্টেরিয়র অ্যাকুস্টিক শ্যাডো নাই। এই পেশেন্টেরই যখন আমরা আরেক জায়গায় স্ক্যান করলাম তখন দেখা গেল ফরেন বডিটা ইনফিরিয়রলি অন দা রেটিনা, এখানে আছে তার পোস্টেরিয়র অ্যাকুস্টিক শ্যাডো আছে। সো দিস ইজ দ্য অ্যাকচুয়াল ফরেন বডি এন্ড দিস ইজ a large clot and this is the vitreous hemorrhage. এটা আরেকটা ইন্ট্রাকুলার ফরেন বডি উইথ ভিট্রিয়াস হেমোরেজ। এখানে মোটামুটি ম্যাসিভ ভিট্রিয়াস হেমোরেজ, ফ্রেশ একটা ফ্রেশ ভিট্রিয়াস হেমোরেজ। সো দিস ইজ দ্য ফরেন বডি, এখানে ফরেন বডির জন্য পোস্টেরিয়র অ্যাকুস্টিক শ্যাডো, দিস ইজ অ্যানাদার পেশেন্ট। সো এটা দিস আর দ্য ভিট্রিয়াস হেমোরেজ। সো ভেরিয়েবল সাইজ, এটা এই যে ডট ইকো, এই ডট ইকো গুলো এখানে বড় এখানে ছোট, এক একটা এক এক সাইজের। এখানকার দিস ইজ দ্য ফরেন বডি, পোস্টেরিয়র অ্যাকুস্টিক শ্যাডো ফর দ্য ফরেন বডি। সো এই ডট ইকো গুলো ভেরিয়েবল সাইজ। আমাদের যদি ভিট্রাইটিস হতো তাহলে সাধারণত দেখা যায় ডট ইকোগুলো অলমোস্ট সেম সাইজ, অলমোস্ট একটু ভেরিয়েবল সাইজ হয় বাট অলমোস্ট সেম সাইজ হয় এই ডট ইকোগুলো যদি ভিট্রাইটিস হয়, ঠিক আছে। বাট ভিট্রিয়াস হেমোরেজের ক্লটের কারণে দিস আর দ্য ক্লট, দিস আর দ্য ক্লটেড ব্লাড, এগুলো ক্লটেড, এখানে ক্লট নাই বাট এখানে ক্লটেড ব্লাড, ঠিক আছে। ফ্রেশ ভিট্রিয়াস হেমোরেজে, রিসেন্ট ভিট্রিয়াস হেমোরেজ সাধারণত ক্লট হয় না, একটু কয়েকদিন হয়ে গেলেই ক্লট হয়ে যায়, প্লট হয়ে যায়, তখন এই ধরনের ভেরিয়েবল সাইজ অফ ডট ইকো দেখা যায়। সো আমরা একটা এই পেশেন্টের আমরা যদি এইটাকে আমরা যদি একটু অ্যানালাইসিস করি, সাপোজ এই পেশেন্ট অথবা এটা, তাহলে কি দেখতেছি, ভেরিয়েবল সাইজ অফ ডট ইকো, কোনটা বড় কোনটা ছোট, কোনটা ভেরি স্মল, এবং একটা ফরেন বডি শ্যাডো যেটার জন্য পোস্টেরিয়র অ্যাকুস্টিক শ্যাডো তৈরি করতেছে, ফরেন বডি ইকো এটার জন্য পোস্টেরিয়র অ্যাকুস্টিক শ্যাডো তৈরি করতেছে। সো আমরা যদি গেইন কমাই তখন দেখা যাবে যে হচ্ছে এটা প্রথমে অল্প গেইন কমাইলে ছোট ছোট ডট ইকো গুলো ডিসঅ্যাপিয়ার করবে, গেইন যদি আমরা আরো কমাই তখন এই ডট ইকো গুলো ডিসঅ্যাপিয়ার করবে, এবং ফাইনালি অন গেইন একদম লো লেভেলে নিয়ে গেলেও এই ডট ইকোটা পারসিস্ট করবে। তাহলে দিস ইজ দ্য ফরেন বডি, যেটা ফরেন বডির জন্য যে ডট ইকো সেটা একদম ভেরি লো গেইনও পারসিস্ট করবে, বাট গ্র্যাজুয়ালি কমাইতে থাকলে প্রথমে লো ডট ইকো যেটা সেগুলা ডিসঅ্যাপিয়ার করবে, দেন হাই ইকোজেনিক যেগুলো সেগুলো ডিসঅ্যাপিয়ার করতে থাকে গ্র্যাজুয়ালি। সাপোজ এটা প্রথমে ডিসঅ্যাপিয়ার করবে, দেন এইগুলা করবে, দেন এটা, এন্ড এটা ফাইনালি পারসিস্ট করবে, ঠিক আছে। এটা কি ক্লিয়ার হলো গেইনের বিষয়টা? আমরা কিভাবে গেইন কমায় বাড়ায় আমরা ডিফারেনশিয়েট করি কোন ডট ইকোটা কিসের জন্য। সাপোজ আমি এই পেশেন্টের 91 ডিবি, আমি এখান থেকে যদি 80 ডিবি করি তখন এই ডট ইকোগুলো ডিসঅ্যাপিয়ার করবে, এখানকার গুলো ডিসঅ্যাপিয়ার করবে, এইগুলো পারসিস্ট করবে। আরো গেইন কমাইলে এইগুলো ডিসঅ্যাপিয়ার করবে, কারণ দিস আর দ্য প্লট। বাট এই পেশেন্টের আমি যদি সাপোজ এখানে 73, এখানে এই পেশেন্টের আমি যদি 60 করি তাহলে এই ডট ইকো ডিসঅ্যাপিয়ার করবে, বাট এটা পারসিস্ট করবে 40 50 তেও এই ডট ইকোটা পারসিস্ট করবে, বিকজ দিস ইজ ফর ফরেন বডি। বাট প্লট যেগুলো প্লটের জন্য যে ডট ইকো সেগুলা গ্র্যাজুয়ালি ডিসঅ্যাপিয়ার করতে থাকবে উইথ দ্য লোয়ারিং অফ গেইন, ঠিক আছে। এই জিনিসটা কি বোঝা গেল আমরা কিভাবে এই ডট ইকোগুলো ডিফারেনশিয়েট করি গেইন কমায় বাড়ায়? জি স্যার, জি স্যার। এটা একটা মজার, এটা একটা ভিট্রিয়াস হেমোরেজ, দিস ইজ ডট ইকো,
এই পেশেন্টের ভেরি ভেরি ফিউ ভিট্রিয়াস হেমোরেজ নিয়ে আসছে। হ্যাঁ, ফান্ডাস ভেরি হেজি ভিউ, খুব ক্লিয়ারলি দেখা যায় না। সো বি স্ক্যান করে দেখা গেল ডট ইকো, দিস আর দ্য ফর দ্য পেশেন্ট 1 day or 2 day history. সো ভিট্রিয়াস হেমোরেজ, ভেরিয়েবল সাইজ অফ ডট ইকো, এখানে দেখা যাচ্ছে যে তার ইট ইজ দ্য আপার পার্ট অফ দ্য রেটিনা, একটা পেশেন্টের আপার পার্ট অফ দ্য রেটিনা, এটা দেখা যাচ্ছে এখানে রেটিনার টিয়ার। আসলে পিভিডি হয়েছে, পেশেন্টের যেটা হলো পিভিডি হয়েছে, পিভিডি হওয়ার কারণে তার এই রেটিনার টিয়ার হয়ে সেখান থেকে হেমোরেজ হয়েছে। সো these are the vitreous hemorrhage and vitreous degeneration also, vitreous hemorrhage and vitreous degeneration also, and this is the retinal tear. So vitreous hemorrhage source টা আমরা এখান থেকে দেখতে পাইলাম যে this is the retinal tear. So retinal tear is the source of vitreous hemorrhage. So এই ধরনের পেশেন্টের আমরা বি স্ক্যান করে আমরা আর্লি ডিসিশন নিতে পারি যে এই ভিট্রিয়াস হেমোরেজ আমরা ওয়েট করতে পারি না, বিকজ এই রেটিনাল টিয়ার থেকে রেটিনা ডিটাচমেন্ট হবে। সো আর্লি সার্জারি আমরা অ্যাডভোকেট করতে পারি। ইটস ওল্ড পেশেন্ট, হ্যাঁ, এই পেশেন্টের ভিট্রিয়াস হেমোরেজ, ম্যাসিভ ভিট্রিয়াস হেমোরেজ নিয়ে আসছে, ম্যাসিভ ভিট্রিয়াস হেমোরেজ। আমরা দেখতেছি এখানে এই জায়গাটা কোরিরেটিনাল থিকেনিং, এখানে এটা ওল্ড পেশেন্টের এই জায়গাটা ম্যাকুলার রিজন, ইট অপটিক নার্ভ, অপটিক নার্ভের পাশে কোরিরেটিনাল থিকেনিং এবং ম্যাসিভ ভিট্রিয়াস হেমোরেজ সাডেন অনসেট। তাহলে আমাদের মাথায় কি আসে সাধারণত? কোরিরেটিনাল থিকেনিং, তার মানে এখানে সাব সিএনভিএম অথবা পিসিবি এই ধরনের কোনো ডিজিজ থেকে এই ভিট্রিয়াস হেমোরেজ হয়েছে। যেহেতু অপটিক নার্ভ, সো অ্যাডজাসেন্ট পার্ট হচ্ছে ম্যাকুলা, সো ম্যাকুলাতে এই ধরনের থিকেনিং মিন্স there is in old patient sudden vitreous hemorrhage, so there is some CNVM or PCB, polypoidal choroidal vasculopathy অথবা choroidal neovascular membrane, সেখান থেকে ম্যাসিভ ভিট্রিয়াস হেমোরেজ হয়েছে। সো আমি এই পেশেন্টের যখন ভিট্রিয়াস হেমোরেজ দেখতেছি এবং যখন আমি দেখলাম এরকম অ্যাডজাসেন্ট টু ম্যাকুলা অপটিক নার্ভ ম্যাকুলার রিজন থিকেনিং, সো আমি বুঝতে পারতেছি এই ভিট্রিয়াস হেমোরেজের সোর্সটা হচ্ছে এই সিএনভিএম অর পিসিবি। আমরা যখন গেইন কমাই ফেললাম, এটা হচ্ছে 90 ডিবি, এটা 65 ডিবি, আমার এই ভিট্রিয়াস হেমোরেজ ডিসঅ্যাপিয়ার করছে, ভিট্রিয়াস হেমোরেজটা ডিসঅ্যাপিয়ার করছে, ঠিক আছে। এবং এই যে রেটিনা ইকোটা পারসিস্ট করতেছে, এখানে রেটিনাল ইকো পারসিস্ট করতেছে, লো গেইনও রেটিনাল ইকো পারসিস্ট করে, এবং এর পিছনে যে ক্লট সেটাও ডিসঅ্যাপিয়ার করে। এখানে মনে হচ্ছে ভ্যাকেন্ট স্পেস, আসলে এই সাবরেটিনাল স্পেসে ব্লাড আছে, সাবরেটিনাল স্পেসে ব্লাড আছে। সো এই জায়গাটা একটা ভ্যাকেন্ট মনে হচ্ছে, বাট এবং এই ভিট্রিয়াস ক্যাভিটিও ভ্যাকেন্ট, বিকজ অফ লো গেইন। এই 90 ডিবি এখানে ভিট্রিয়াস হেমোরেজ এবং সাবরেটিনাল এখানে সিএনভিএম এর জন্য ভিট্রিয়াস হেমোরেজ, সাবরেটিনাল হেমোরেজ আছে। যখন আমি 65 ডিবি করলাম, এই ভিট্রিয়াস হেমোরেজ ডিসঅ্যাপিয়ার করলো। এই একই সাথে এই জায়গার ব্লাডের জন্য যে ইকো ছিল, এখানকার যে ব্লাডের জন্য যে ইকো সেটাও ডিসঅ্যাপিয়ার করলো, এবং এটা ভ্যাকেন্ট স্পেস মনে হচ্ছে। এবং ইজ আ রেটিনা, এলিভেটেড রেটিনা, হ্যাঁ, এর নিচে কি এখানে ব্লাড ক্লটের জন্য রেটিনা এলিভেটেড হয়েছে, সেই এলিভেটেড রেটিনা বোঝা যাচ্ছে, ঠিক আছে, এটা বোঝা গেল। সো আমরা গেইন কমাই বাড়াই কিভাবে ডিফারেন্সিয়েট করি যে ভিট্রিয়াস হেমোরেজ ইজ ফর ফরেন বডি অর সাম আদার থিংস অর হেমোরেজ। সো এবং আমরা এটিওলজির দিকে ডিকটেট করতে পারি যে হোয়াট ইজ দ্য কজ অফ ভিট্রিয়াস হেমোরেজ। সো আমরা এই পেশেন্টে দেখতেছি সিএনভিএম এর কারণে, এন্ড আগের পেশেন্টের কি দেখলাম, দিস ইজ ফর রেটিনাল টিয়ার, সবই ভিট্রিয়াস হেমোরেজ, বাস আমরা কজটা বের করতে পারতেছি। অ্যানাদার পেশেন্ট, এটাও একটা ভিট্রিয়াস হেমোরেজ, এবং আমরা এখানে কি দেখতেছি, এই জায়গাটা রেটিনাটা এলিভেটেড এবং এখানে একটা হরাইজন্টাল লাইন, ঠিক না, একটা হরাইজন্টাল লাইন। সো এই ভিট্রিয়াস হেমোরেজের সোর্সটা কি, এখানে কোরিরেটিনাল থিকেনিং আছে, কোরিরেটিনাল থিকেনিং। সো এই যে ভিট্রিয়াস হেমোরেজ, এর সোর্সটা হচ্ছে আমাদের এই এখান থেকে ব্লাডটা এই জায়গায় গেছে। এখানে আমরা একটু দেখি, এটা হচ্ছে আমাদের প্রিরেটিনাল হেমোরেজ আর এটা সাবরেটিনাল হেমোরেজ। প্রিরেটিনাল হেমোরেজ একটু বেশি রেড এবং একটা সিরাম এবং প্যাক্সেলের একটা হরাইজন্টাল লাইন তৈরি হয়, আর সাবরেটিনাল হেমোরেজ কি হয়, একটু ডার্ক হয় এবং এরকম কোনো লাইন তৈরি হয় না। তাহলে আমরা এখন বুঝতে পারতেছি এটা কোথা থেকে হেমোরেজ। দিস ইজ দ্য প্রিরেটিনাল হেমোরেজ, প্রিরেটিনাল হেমোরেজ যেটা ব্রেন থ্রো হয়ে ভিট্রিয়াসে চলে আসছে। সো দিস ইজ দ্য ভিট্রিয়াস হেমোরেজ, সো দিস ইজ দ্য প্রিরেটিনাল হেমোরেজ। আর এটা সাবরেটিনাল হেমোরেজ, এটার কজ হচ্ছে সিএনভিএম বা পিসিবি, আর এটা হচ্ছে আমাদের প্রিরেটিনাল হেমোরেজ যে কোনো কারণে হতে পারে, ডায়াবেটিক বা আদার্স যে ভাস্কুলার প্রলিফারেটিভ ডিজিজ আছে সেগুলোতেও হতে পারে।
সো এইভাবে আমরা ডিফারেন্সিয়েট করতে পারতেছি। এটা বোঝা যায়, এটার সাথে মিলে না? এই যে horizontal line, this is the serum part and this is the packed cell part, this is the vitreous hemorrhage. So pre-retinal hemorrhage বা subhyaloid hemorrhage টা আমাদের ভিট্রিয়াসে ব্রেক থ্রু করছে। এতটুকু বোঝা গেছে? আমরা ভিট্রিয়াস হেমোরেজ কে কিভাবে এটিওলজির দিকে আমরা পয়েন্টিং করতে পারি, যে এইভাবে আমরা ভিট্রিয়াস হেমোরেজের কেন ভিট্রিয়াস হেমোরেজটা হলো। ভিট্রিয়াস হেমোরেজ দেখার জন্য তো আসলে বি স্ক্যান দরকার হয় না। ভিট্রিয়াস হেমোরেজ তো আমরা ক্লিনিক্যালি দেখতে পারি। আসলে আমরা বি স্ক্যানটা করি যে ভিট্রিয়াস হেমোরেজের সাথে অ্যাসোসিয়েটেড কোনো ফাইন্ডিংস আছে কিনা। অ্যাসোসিয়েটেড ফাইন্ডিংস মিন্স ট্রাকশনাল রেটিনাল ডিটাচমেন্ট অথবা রেটিনাল টিয়ার, যেটা দেখালাম রেটিনাল টিয়ার, অথবা আদার্স কোনো কজ যেটার কারণে ভিট্রিয়াস হেমোরেজ হলো, যেমন পিসিবি অথবা প্রিরেটিনাল হেমোরেজ, সিএনভিএম, এই ধরনের কোনো কারণ আছে কিনা। বেসিক্যালি আমরা দেখতে চাই ভিট্রিয়াস হেমোরেজের কজ কি বা অ্যাসোসিয়েটেড আদার্স কোনো ডিজিজ আছে কিনা, এবং সেটার জন্য আমরা কি মেডিকেল ট্রিটমেন্টে যাব নাকি সার্জিক্যাল ট্রিটমেন্টে যাব নাকি অবজারভেশনে থাকব। এই পেশেন্টের এটা সিএনভিএম আছে, তার এক ধরনের ট্রিটমেন্ট প্ল্যান, এই পেশেন্টের রেটিনাল ডিটাচমেন্ট, সো তার আরেক ধরনের ট্রিটমেন্ট প্ল্যান, বাট বোথ আর ভিট্রিয়াস হেমোরেজ। বাট আমরা যখন বি স্ক্যান করে আমরা এটিওলজিটা পাইলাম, তখন আমরা ডেফিনিট ট্রিটমেন্টের কথা পেশেন্টের সাথে ডিসকাস করতে পারি। সো আমাদের বি স্ক্যানের উদ্দেশ্য ইন ভিট্রিয়াস হেমোরেজ, বি স্ক্যানের উদ্দেশ্য এইটা না যে আমরা ভিট্রিয়াস হেমোরেজকে কোয়ান্টিফাই করলাম অথবা আমরা কনফার্ম করলাম, সেটা না, বরং আমাদের টার্গেট হচ্ছে হোয়াট ইজ দ্য কজ অফ ভিট্রিয়াস হেমোরেজ সেটা বের করা। অর আমরা এইটার সাথে অ্যাসোসিয়েটেড কি আদার্স কি কন্ডিশন আছে যেটা আমাদের ট্রিটমেন্ট প্ল্যানে আমাদের ভেরিয়েশন হতে পারে। ঠিক আছে, এতটুকু কি বোঝা গেছে? একজন একটু রেসপন্স করো দেখি কেউ কেউ। জি স্যার। জি স্যার। কি মনে হয় ভিট্রিয়াস হেমোরেজ আরেকটা কমন কারণ হচ্ছে ডট ইকো ইন ভিট্রিয়াস ক্যাভিটি, আরেকটা কমন কন্ডিশন হচ্ছে ভিট্রিয়াস ডিজেনারেশন। সো দিস ইজ দ্য ভিট্রিয়াস ডিজেনারেশন, দ্য ভেরি কমন কারণ, ভেরি কমন ভিট্রিয়াস ডিজেনারেশন। ভিট্রিয়াস ডিজেনারেশন 105 ডিবি, গেইন হচ্ছে 105 ডিবি। আমি যখন গেইন কমাই ফেলাম, ভিট্রিয়াস ডিজেনারেশন কমে গেল, দেখে মনে হচ্ছে নাই, ভ্যাকেন্ট হয়ে গেছে। আবার 105 ডিবি, দিস ইজ দ্য পিভিডি পোস্টেরিয়র, আমরা উইজডিং পাই না, দিস ইজ উইজডিং, এই জায়গাটা, ওখানে তো ওই জায়গাটা উইজডিংটা তো আমাদের একটু ঠিক থাকে, তাই না? সো দিস ইজ দ্য উইজডিং। হ্যাঁ, এইটা হচ্ছে আসলে ভিট্রিয়াস ডিজেনারেশনের জন্য। ভিট্রিয়াস ডিজেনারেশনের ডট ইকোগুলো কিন্তু অলমোস্ট সেম সাইজ, হ্যাঁ, খুব বেশি ভেরিয়েবল সাইজ হয় না, খুব বেশি ভেরিয়েশন অফ সাইজ হয় না। আর এইটা বড় হওয়ার কারণ হচ্ছে এই উইজডিংটা, এটা ওই জায়গাটা একটু ঠিক থাকে, সেই জন্য এই জায়গাটা এরকম বড় আসতেছে। হ্যাঁ, বাট কোনটাই কিন্তু এটা পোস্টার অ্যাকুস্টিক শ্যাডো নাই, সো দিস ইজ নট ফরেন বডি। এবং এটা লো গেইনে সব চলে যাচ্ছে, লো গেইনে কিন্তু সবাই চলে যাচ্ছে, সব ডিজঅ্যাপিয়ার করতেছে। ঠিক আছে, সো দিস ইজ ভিট্রিয়াস ডিজেনারেশন। আচ্ছা, ভিট্রিয়াস ডট ইকোর আমাদের আরেকটা কারণ হচ্ছে রেটিনোব্লাস্টোমা। রেটিনোব্লাস্টোমা is the একটা পেশেন্ট যেটা it is the calcified part, it is a large retinoblastoma, whole vitreous cavity involved, it is the calcified part. So calcified part এর জন্য আমাদের পিছনে posterior acoustic shadow আসতেছে, synoptic nerve হ্যাঁ superimposed আসতেছে। আমরা যখন এই পেশেন্টের গেইন আর একটু 85 ডিবি, এই পেশেন্টের গেইন যখন আমরা কমাই দিলাম, তখন এই যে this is the calcified part, হ্যাঁ calcified part of the retinoblastoma. So the persisting in low gain 60 dB তো এই calcified পার্টটা পারসিস্ট করতেছে। So this is the dot echo, but এই dot echo এর মধ্যে লো গেইনে পারসিস্ট করতেছে। So this is the calcified part. ঠিক আছে, আরেকটা retinoblastoma, this is the retinal detachment, and this is the main mass, main যে টিউমার মাস, এটা হচ্ছে রেটিনাল টিউমার মাস। এবং এটা একটা আছে ডিফিউজ ভ্যারাইটি টিউমারটা along the retina spread করে, diffuse variety of retinoblastoma along the retina spread করে। So this is the thick retina, so this is the diffuse variety, এটা this is the main tissue
মেইন টিউমার মাস এবং এটা ডিফিউজলি রেটিনাতে স্প্রেড করছে। এই যে সাবরেটিনাল স্পেসে যে ডট ইকো, দিস আর দা ভিট্রাস সিডলিং, সাবরেটিনাল সিডলিং। এই ভিট্রাস ক্যাভিটিতে যে ডট ইকো, দিস আর দা ভিট্রাস সিডলিং। ঠিক আছে, এগুলো অলমোস্ট হোমোজেনাস, এগুলো ভেরি স্মল সাইজ এবং হোমোজেনাস। এবং দিস ইজ দা টিউমার মাস, এটা টিউমার মাস। এই যে এখানে একটা ক্যালসিফাইড পার্ট আছে, যার জন্য এখানে পোস্টার অ্যাকুস্টিক শ্যাডো আসছে। এখানে একটা ক্যালসিফাইড পার্ট, একটা রেটিনার ক্যালসিফাইড পার্ট আছে, যার জন্য পোস্টার অ্যাকুস্টিক শ্যাডো। ঠিক আছে, আচ্ছা রেটিনোব্লাস্টোমা এটা বোঝা গেল। এত বড় রেটিনোব্লাস্টোমা খুব ভেরি রেয়ার, পুরো হোল আই ভিট্রাস ক্যাভিটি ইনভলভ। sometimes fibrobascular tissue আমাদের এই ধরনের পোস্টার অ্যাকুস্টিক শ্যাডো তৈরি করে। ঠিক ফাইব্রোভাস্কুলার টিস্যু, এটা একটা ওল্ড পেশেন্ট, এটা আসলে ক্লিনিক্যালি দেখা যায়, তার আসলে এই মিডিয়াটা ক্লিয়ার ছিল। আমরা ক্লিনিক্যালি আমরা দেখি একটা স্কারের মতো, বাট এত থিক স্কার যে একটু ডাউট হচ্ছিল। সো আমরা ফাইনালি বি স্ক্যান করলাম, দেখি যে না, এটা স্কারের টিস্যু, এর পোস্টার অ্যাকুস্টিক শ্যাডো তৈরি করতেছে। বাট এটা সিএনভিএম স্কার এত থিক যে এটা পোস্টার অ্যাকুস্টিক শ্যাডো তৈরি করতেছে। সো সামটাইমস এই ধরনের স্কার টিস্যু এরকম, বাট এই পোস্টার অ্যাকুস্টিক শ্যাডোটা ভেরি ফেইন্ট, খুব বেশি ডিপ না। তাহলে আমাদের এই ভিট্রাস যে আমাদের ভিট্রাস ডট ইকো ফর ভিট্রাস হেমোরেজ, রেটিনোব্লাস্টোমা, এগুলো কি একটু ক্লিয়ার হলো? এন্ড ভিট্রাস ডিজেনারেশন বোঝা যাচ্ছে নাকি কঠিন লাগে? নিরস, খুব বেশি রসকস না বি স্ক্যানটা। স্যার এখানে ভিট্রাস হেমোরেজ আর ডিজেনারেশনটা কি স্যার গেইন বাড়ানো কমানোর উপরে স্যার কি করব স্যার? ভিট্রাস ডিজেনারেশন এন্ড গেইন অফ হেমোরেজ কিভাবে বুঝবো? সো দিস ইজ এ ভিট্রাস হেমোরেজ ডিজেনারেশন। এখানে সাইজগুলো কেমন? অলমোস্ট সমান, তাই না? সাইজগুলো, সাইজ এবং ইন্টেন্সিটি, সাইজ এন্ড ব্রাইটনেস, এই ডট ইকোর সাইজ এন্ড ব্রাইটনেস অলমোস্ট সমান, তাই না? আর হেমোরেজে আমরা কি দেখছি? এক এক সাইজ। হেমোরেজের সাইজগুলো কোথাও বেশি কোথাও কম। এই যে হেমোরেজ কোথায়, এই যেগুলো কোথাও ছোট কোথাও বড়, ইন্টেন্সিটিও কোথাও কম কোথাও বেশি, তাই না? আর ডিজেনারেশনে অলমোস্ট ইকুয়াল। অলমোস্ট সবগুলা একই রকম ডিজেনারেশন। ঠিক আছে, এটা একটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। আর রেটিনোব্লাস্টোমা তো অবশ্যই যে ক্যালসিফাইড পার্ট থাকে, বাট হেমোরেজ বা ডিজেনারেশন এগুলো পাওয়া যাবে না। আচ্ছা, আমরা আবার মাঝে মাঝে দেখি মাল্টিপল ডট ইকো হাই রিফ্লেক্টিভ, মাল্টিপল ডট ইকো বাট হাই রিফ্লেক্টিভ। এই যে একটা পেশেন্ট, এখানে কি মাল্টিপল ডট ইকো, এগুলো সব ইকো লিনিয়ার ইকো বাট হাই রিফ্লেক্টিভ, এগুলো লো গেইনও পারসিস্ট করে। এই ধরনের কন্ডিশন কিসে পাই আমরা? এটা থেকে এটার ইন্টেন্সিটি আরেকটু কম আরেকটু কম আরেকটু কম, এবং এগুলোর ডিসটেন্স সমান, তাই না? সমান, এগুলো ইকুয়াল ডিসটেন্স, এবং ইন্টেন্সিটি গ্র্যাজুয়ালি কমতেছে এবং স্পাইকও গ্র্যাজুয়ালি কমতেছে। কি সুন্দর স্পাইক কমে যাচ্ছে, ইন্টেন্সিটি কমার সাথে সাথে স্পাইক কমে যাচ্ছে, ইন্টেন্সিটি কমার সাথে সাথে স্পাইক কমে যাচ্ছে। ঠিক আছে, সো এই ধরনের কন্ডিশন আমরা পাই। যে ইয়াং পেশেন্ট পোস্টেরিয়র ক্যাপসুল ভেরি শাইনি, সো সেই ক্ষেত্রে ইয়াং পেশেন্টের লেন্সের পোস্টেরিয়র ক্যাপসুল ভেরি শাইনি, সো সেই ক্ষেত্রে এরকম পোস্টেরিয়র অ্যাকুস্টিক রিভারবেরেশন ইফেক্ট হয়। রিভারবেরেশন ইফেক্ট, আমাদের প্রথম দিন আমরা দেখেছিলাম, সেকেন্ড দিন আমরা দেখেছিলাম যে আর্টিফ্যাক্ট, দিস ইজ ওয়ান টাইপ অফ আর্টিফ্যাক্ট। আমরা যে মিররের মধ্যে চুল কাটার সময় সেলুনে গেলে দেখা যায় নিজের ছবি বারবার দেখা যায়, সেরকম আর। সো দিস ইজ দ্য reverberation effect of posterior capsule, shiny posterior capsule, and this is probably a post surgical case. So this is probably this part is for air in vitreous cavity. Air in vitreous cavity জন্য এই reverberation effect হয়েছে। এটা this part is for posterior surface of the lens and this is for air in vitreous cavity. এটা একটা পোস্ট অপারেটিভ কেস ছিল। এটাও একটা এই যে রিভারবেরেশন ইফেক্ট,
এটা এই দিস রিভারবেরেশন ইফেক্ট এটাও হচ্ছে ফর পোস্টেরিয়র শাইনি পোস্টেরিয়র ক্যাপসুলের জন্য। আর এইটা হচ্ছে সিলিকন অয়েলের জন্য, সিলিকন অয়েল বাবল। এটা রেটিনা ডিটাচমেন্ট সার্জারি করা হয়েছিল, পরে আবার সিলিকন অয়েল রিমুভের পরে তার রিডিটাচমেন্ট হয়। দিস ইজ দ্য রিডিটাচড রেটিনা, দিস দ্য রিডিটাচড রেটিনা এন্ড থাইসিক্যাল আই, অনেকটা থাইসিস বাড়বে, স্মল, এটা অ্যাক্সিয়াল লেন্থ অনেক কম না, থাইসিক্যাল হয়ে যাচ্ছে। দিস ইজ দ্য ডিটাচড রেটিনা। বাট সিলিকন অয়েল রিমুভ করার পরেও দুই একটা রিমেইনিং সিলিকন বাবেল থেকে যায় গেছে, সেইটার জন্য এই ডট ইকো তৈরি করতেছে, এই যে লিনিয়ার ডট ইকো, ধূমকেতুর মতো, তাই না? দিস ইজ দ্য রিভারবেরেশন ইফেক্ট অফ সিলিকন অয়েল, সিলিকন অয়েল বাবেল, নট সিলিকন অয়েল, সিলিকন অয়েল বাবেল। স্মল বাবেল যখন হয় তখন এরকম রিভারবেরেশন ইফেক্ট হয়, ঠিক আছে? সো মাল্টিপল লিনিয়ার ডট ইকো, মাল্টিপল লিনিয়ার ডট ইকো, সো এইগুলোর কারণ হচ্ছে তাহলে আমাদের IOL itself posterior surface of the crystalline lens যখন এটা ইয়াং পেশেন্ট, যখন এটা ভেরি শাইনি থাকে, এবং এয়ার অর সিলিকন অয়েল বাবেল ইন ভিট্রিয়াস ক্যাভিটি, air or silicon oil bubble in vitreous cavity. So this is the posterior surface of the lens, this is the air bubble and the silicon oil bubble. আচ্ছা ভাই, আইওএল ড্রপ করে আমাদের সার্জারির সময়, সো আইওএল যখন ড্রপ করে তখন এরকম মাল্টিপল ফরেন বডি পাওয়া যায়। আমার সেকশনটা যখন এই বরাবর হয় তখন আমরা একটা ফরেন বডি পাই, যখন এই বরাবর হয় তখন কি একটা ছোট ফরেন বডি, যখন এই বরাবর হ্যাপটিকের এই বরাবর একটা ছোট ফরেন বডি, যখন এই বরাবর হচ্ছে তখন আমি কতগুলো পাচ্ছি, একটা, দুইটা, তিনটা। যখন এই অবলিকলি হয় তখন কি হয়, এরকম ইলংগেটেড একটা ফরেন বডি ইয়ে পাই, ইলংগেটেড একটা শ্যাডো পাই। যখন এ হচ্ছে তখন এই যে এ বরাবর স্ক্যান করলে এরকম একটা শ্যাডো, বি বরাবর এরকম, সি ডি। সো দুটো স্মল, এই যে একটা, it is for optic and this is for haptic, this for optic, this for optic, haptic, sorry, haptic। এটা কি, this is for optic and this is for haptic, two haptic। এমন একটা সেকশন যেখানে দুটো হ্যাপটিক আসতেছে, এখানে শুধু অপটিক আসতেছে, শুধু অপটিক, এই হ্যাপটিক, এখানে এটা দিস ইজ অপটিক এন্ড দিস ইজ হ্যাপটিক, ঠিক আছে? সো কনফিউশন হতে পারে যে এটা কি মাল্টিপল ফরেন বডি দেখতেছি আমরা, এই পেশেন্টে কি দুটো ফরেন বডি আছে চোখের মধ্যে। যদি আমাদের, এই জন্য আমাদের হিস্ট্রি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, পেশেন্টের হিস্ট্রি থাকতে হবে, ক্লিনিক্যাল এক্সামিনেশন ফাইন্ডিংস থাকতে হবে, দেন আমরা বি স্ক্যান করব। আমাকে কিছুই না করে দিলে তখন আমি বলে দিচ্ছি ফরেন বডি, কোনো কিছু না দিলে আমি বলে দেব প্রবাবলি এটা ফরেন বডি। যখন দুইটা দেখো তখন হয়তো একটু কনফিউশন হবে যে দুটো ফরেন বডি তো আসলে ভেরি ভেরি রেয়ার হতে পারে। যেমন পিলেট ইনজুরিতে হয়, গানশট ইনজুরি আছে না, পিলেট ইনজুরি, সেই গানশট ইনজুরির মাল্টিপল ফরেন বডি হতে পারে। সো যখন আমরা ক্লিনিক্যাল হিস্ট্রি থাকবে, ক্লিনিক্যাল এক্সামিনেশন ফাইন্ডিংস থাকবে, তখন আমরা কোরিলেট করে বলতে পারবো দিস ইজ দ্য অপটিক অর হ্যাপটিক অর দিস দ্য IOL drop. So this is two haptic, this is the optic and haptic, optic and haptic, this is a haptic. So এরকম মাল্টিপল ফরেন বডি হিসেবে আমরা পাইতে পারি। এটা লার্জ একটা গ্লোবুলার ইকো, এটা কি হইতে পারে পেশেন্টের, লার্জ গ্লোবুলার ইকো, সেন্ট্রালি হাইপোইকোইক, এই জায়গা হাইপোইকোইক কি হইতে পারে, এরকম গ্লোবুলার শেপের লেন্স ড্রপ, লেন্স ক্রিস্টালাইন লেন্স, ক্রিস্টালাইন না, সরি, ক্যাটারাক্টাস লেন্স ড্রপ। এই পেশেন্টের ফ্যাকো করতে যে স্কাল্পিং এর পরে ড্রপস, সো দিস পার্ট ইজ হাইপোইকোইক, স্কাল্পিং এর পরে দিস ইজ দ্য নিউক্লিয়ার, মানে এটা নিউক্লিয়াস পার্ট, হার্ড নিউক্লিয়াস পার্ট এখনো আছে, সো পুরোপুরি ফ্র্যাগমেন্ট করতে পারে না। সো স্কাল্পিং স্টেজে যখন ড্রপ করছে তখন এইভাবে একটা লার্জ গ্লোবুলার ইকো হিসেবে আমরা ভিট্রিয়াস ক্যাভিটি পাবো, ঠিক আছে? সো কর্নিয়া কেন আমরা বি স্ক্যান করছি, সো কর্নিয়া ওপাসিটির কারণে, কর্নিয়া ইডিমেটাস এন্ড ওপাক ছিল, মেমব্রেন হয়েছিল, সো পোস্টেরিয়র ক্যাভিটি ওয়াজ নট ভিজিবল ক্লিয়ারলি। সো বি স্ক্যানে দেখা গেল তার একটা লার্জ নিউক্লিয়াস, হিস্ট্রি আছে, ওটি নোট আছে, ইভেন দেন জাস্ট অ্যাসোসিয়েটেড আর আদার্স ফাইন্ডিং আছে কিনা, লাইক ভিট্রিয়াস হেমোরেজ থাকতে পারে, সো এগুলা নাই, বা ডিটাচমেন্ট থাকতে পারে। সার্জারি যখন একটা কমপ্লিকেশন, অনেকগুলো কমপ্লিকেশন হতে পারে, সো ভিট্রিয়াস হেমোরেজ অর আরডি আছে কিনা সেগুলো একটু এক্সক্লুড দ্যাট বি স্ক্যান করা হয়। সো দেখা গেল যে শুধু নিউক্লিয়াস
ড্রপই আছে, আদার্স অ্যাসোসিয়েটেড কিছু নাই। এখানে তো পোস্টেরিয়র অ্যাকুস্টিক শ্যাডো থাকবে না স্যার, ড্রপ নিউক্লিয়াস অ্যাকুস্টিক শ্যাডো নরমালি থাকবে না, বাট গ্রেড 5 নিউক্লিয়াস ড্রপ করলে পোস্টার অ্যাকুস্টিক শ্যাডো আসতে পারে। গ্রেড 5 যদি হয়, হ্যাঁ, তাহলে এখানে পোস্টার অ্যাকুস্টিক শ্যাডো আসে। বাট গ্রেড 1 2 3 তে ইউজুয়ালি এটা সাপোজ গ্রেড 3, এখানে পোস্টার অ্যাকুস্টিক শ্যাডো আসবে না। আইওএলও তো আসবে না স্যার? আইওএলএ পোস্টার অ্যাকুস্টিক শ্যাডো আসে। এই যে পোস্টার, যদি এটা সারফেসের কাছাকাছি হয়, এই যে এটা পোস্টার অ্যাকুস্টিক শ্যাডো, এই যে এখানে পোস্টার অ্যাকুস্টিক শ্যাডো, হ্যাঁ কিন্তু এটা আবার আরেকটাতে ছিল না স্যার, এই যে হ্যাঁ সবগুলাতে এই যে এখানে পোস্ট অ্যাকুস্টিক শ্যাডো, এই যে এখানে এই যে স্ক্লেরার ডিসকন্টিনিউ, এই যে এখানে দেখো স্ক্লেরার ডিসকন্টিনিউ হয়ে গেছে, মনে হচ্ছে এখানে স্ক্লেরার গ্যাপ। ঠিক আছে, এখানে হাই গেইন তো 100 ডিবি, তো যার জন্য এই পোস্ট অ্যাকুস্টিক শ্যাডোটা এত বেশি ক্লিয়ার না। বাট এখানে এই যে বোঝা যাচ্ছে যে এই বরাবর স্ক্লেরার ডিসকন্টিনিউটি মনে হচ্ছে। এই এখানে এই যে পোস্ট, এইটা না সরি, এইটাতে আসে নাই, বাট এখানে দেখো এই যে পোস্ট অ্যাকুস্টিক শ্যাডো এখানে, হ্যাঁ ঠিক আছে। এটা কি হবে, কি মনে হইতে পারে? পোস্ট অপারেটিভ পেশেন্ট, একটা ক্যাটারাক্ট সার্জারির পরে ফান্ডাস দেখা যাচ্ছে না, কি হইতে পারে? এন্ডোথার্মাইটিস মনে হচ্ছে। আইওএল প্রফেসর ভিট্রিয়াস হেমোরেজ হইতে পারে, তাও হইতে পারে না? ভিট্রিয়াস হেমোরেজ হইতে পারে, সার্জারি কমপ্লিকেশন, ভিট্রিয়াস হেমোরেজ হইতে পারে, এন্ডোথার্মাইটিস হইতে পারে। তাহলে আমরা কিভাবে ডিফারেনশিয়েট করতে পারি বি স্ক্যানে? এটা আরেকটা পেশেন্ট, এটা আরেকটা পেশেন্ট, এটা সবই পোস্ট অপারেটিভ পেশেন্ট। কিভাবে ডিফারেনশিয়েট করতে পারি? এটা তো ক্লিনিক্যাল পেশেন্ট, আমি একটা পেশেন্ট দেখলাম, সো আমার একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস আছে যেটা ভিট্রিয়াস হেমোরেজ অর এন্ডোথার্মাইটিস। একটা হিস্ট্রি এন্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন, সেখান থেকে আমার একটা প্রভিশনাল ডায়াগনোসিস আছে যে এটা ভিট্রিয়াস হেমোরেজ অর এন্ডোথার্মাইটিস। সো আমাকে সেইটা কনফার্ম করতে হবে অথবা সেটা থেকে এক্সক্লুড করতে হবে। তাহলে আমার এই পেশেন্টের পোস্ট অপারেটিভ পেশেন্ট যদি এন্ডোথার্মাইটিস সাসপেক্ট করি, সো আমার এর ফেভারে কিছু জিনিস লাগবে, যে দিস দ্য ভেরিয়েবল সাইজ অফ ডটিকো, বাট এটা থ্রুআউট দ্য ভিট্রিয়াস ক্যাভিটি, নট অনলি ইনফিরিয়র ভিট্রিয়াস। ভিট্রিয়াস হেমোরেজ হলে কি হয়, মোস্টলি ইনফিরিয়র পার্টে চলে আসে মোস্টলি, হ্যাঁ, আর এন্ডোথার্মাইটিস পুরা রেটিনা পুরা ভিট্রিয়াস ক্যাভিটি জুড়েই থাকে। বাট লার্জ যে ডটিকো সেগুলো নিচের দিকে, যেমন লার্জ যে এক্সুডেট গুলা সেগুলো নিচে সেটেল করে এবং অন দ্য রেটিনা সেটেল করে। সো পুরা এরিয়া জুড়েই থাকবে, বাট লার্জ গুলা অন দ্য রেটিনা অর নিয়ার টু রেটিনা অর ইনফিরিয়র পার্ট অফ দ্য ভিট্রিয়াস ক্যাভিটি থাকে। ইজ দ্য লার্জ এক্সুডেটিভ মেমব্রেন, এক্সুডেটস, বড় বড় এক্সুডেটেড ক্ল্যাম্প এগুলা, এবং এই রেটিনা সারফেসে অনেকগুলা ক্ল্যাম্প থাকে। আর একটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে কোরিওরেটিনাল থিকনেস। ভিট্রিয়াস হেমোরেজে এই কোরিওরেটিনাল থিকনেসটা নরমাল থাকবে, সব জায়গায় নরমাল থাকবে। আর এখানে কি থাকবে, টোটাল কোরিওরেটিনাল থিকনেস যেটা কমপ্লেক্স যেটা সেটা থিকেট থাকবে, টোটাল কোরিওরেটিনাল কমপ্লেক্সটা ঠিক থাকবে। কারণ ইনফ্ল্যামেটরি কন্ডিশন, তাই না, প্যান ইউভেটিস। সো প্যান ইউভেটিস হলে কি হবে, এই কোরিওরেটিনাল কমপ্লেক্সটা ঠিক হবে, ঠিক আছে, এবং এই ডটিকো। বাট ভিট্রিয়াস হেমোরেজ হলে এই জায়গা এই কোরিওরেটিনাল থিকনেস যেটা কমপ্লেক্স যেটা সেটার থিকনেস নরমাল থাকবে, ঠিক আছে। আচ্ছা, এন্ডোথার্মাইটিস আরেকটা ভাবে প্রেজেন্ট করে, সেটা হচ্ছে মেমব্রেন তৈরি করে। এই যে একটা লিনিয়ার একটা মেমব্রেন, ইনফ্লামেটরি মেমব্রেন তৈরি করে, এই যে পোস্টের ভিট্রিয়াস বরাবর একটা মেমব্রেন তৈরি করে। সো মেমব্রেনাস ভ্যারাইটি অফ ডটিকো, তাহলে একটা মেমব্রেনাস ভ্যারাইটিও আছে, একটা হচ্ছে ডটিকো আর একটা মেমব্রেনাস ইকো। এন্ডোথার্মাইটিস মেমব্রেনাস ইকো তৈরি করতে পারে, এই যে এখানে ডটিকো এন্ড মেমব্রেন তৈরি করছে, ঠিক আছে। কবওয়েব প্যাটার্নে তৈরি করে, এই যে কোরিওরেটিনাল কমপ্লেক্সটা থিকেন্ড, ডটিকো কোরিওরেটিনাল কমপ্লেক্স থিকেন্ড, ঠিক আছে। এই যে এখানে হচ্ছে ডটিকো এই যে একটা মেমব্রেন তৈরি করছে, ইট ইজ আ প্রিরেটিনাল পোস্টেরিয়র হাইলাইট বরাবর পোস্টেরিয়র হাইলাইট থিকেন্ড হয়ে যায়। পোস্টেরিয়র হাইলাইট তো যখন থিকেন্ড হয়ে যায় তখন এরকম একটা মেমব্রেনের মতো মনে হয়, যে এই যে দিস আর দ্য কবওয়েব প্যাটার্ন অফ মেমব্রেন, মনে হচ্ছে মাকড়সার জালের মধ্যে মাল্টিপল মেমব্রেন, যে মাল্টিপল মেমব্রেন তৈরি করেছে, কবওয়েব প্যাটার্নে ইনফ্লামেটরি মেমব্রেন তৈরি করে। সো এন্ডোথার্মাইটিস এর ডটিকো হিসেবেও আসতে পারে, সাথে অ্যাসোসিয়েটেড মেমব্রেনাস ভ্যারাইটিও হতে পারে, কবওয়েব প্যাটার্ন বা লিনিয়ার মেমব্রেনও তৈরি করতে পারে। সো এন্ডোথার্মাইটিস এ তাহলে আমাদের ভিট্রিয়াস হেমোরেজের সাথে আসলে ডিফারেনশিয়েট করার ওয়েটা হচ্ছে, প্রথম হচ্ছে ভিট্রিয়াস হেমোরেজ এন্ডোথার্মাইটিসটা থ্রুআউট দ্য ভিট্রিয়াস ক্যাভিটি থাকবে
এবং কোরিওটিনাল কমপ্লেক্সটা ঠিক এন্ড হবে, যেটা এন্ড অফ ভিট্রিয়াস হেমোরেজের মোস্টলি ইনফিরিয়রলি থাকে, কোরিওটিনাল কমপ্লেক্সটা নরমাল থিকনেস। এটা একটা মেইন ইম্পর্টেন্ট বি স্ক্যানে ইম্পর্টেন্ট ফাইন্ডিংস, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এটা গেল হচ্ছে এন্ডোপথালমাইটিস এন্ড ডট ইকো। হ্যাঁ, নেক্সট হচ্ছে আমাদের এটা কি মনে হয় দেখে, এটা একটা ইয়াং পেশেন্ট, 3-4 বছর আগের ছবি, মানে এটা প্রথম ছবি কালার ফান্ডাস, এরপরে 2-3 বছর লস্ট ফ্রম ফলো আপ, দেন এটা অ্যান্ট্রো সেগমেন্টের ছবি। সো এটা দেখা যাচ্ছে কি গোল্ডেন কালার এক্সুডেড সাবরেটিনাল স্পেসে। আর এখানে আমরা স্লিট ল্যাম্পে এমনিতেই দেখা যায়, খালি চোখে দেখা যায় আইরিসের পিছনে পুলাস রেটিনাল ডিটাচমেন্ট এবং সাবরেটিনাল স্পেসে ইয়েলোইশ এক্সুডেড। সো এটা কি হলো, যে কোর্স ডিজিজ, এটা ইয়াং পেশেন্ট, ইয়াং মেল পেশেন্ট ইন ওয়ান আই, সো ইটস আ কোর্স ডিজিজ। সো কোর্স ডিজিজে এই যে সাবরেটিনাল স্পেসে যেটা দেখা যাচ্ছে এই পেশেন্টের ইজ দ্য বি স্ক্যান ফাইন্ডিংস। এই যে এখানে যে গ্যাপটা, এই যে লিনিয়ার গ্যাপ, হ্যাঁ এই যে গ্যাপটা, এই বরাবর আসলে তার রেটিনা, আর এইটা হচ্ছে সাবরেটিনাল স্পেস, এই ডট ইকো গুলো হচ্ছে সাবরেটিনাল স্পেস। এটার বি স্ক্যান এই চোখে, মানে এটা ইনিশিয়াল ছবি 2 থেকে 3 বছর পরে যখন আসছে, টোটাল রেটিনাল ডিটাচমেন্ট, গুলাস রেটিনাল ডিটাচমেন্ট লেন্সের পিছনে লেগে গেছে, এবং এই স্টেজে বি স্ক্যান ফাইন্ডিংস এইগুলো সব সাবরেটিনাল স্পেস। দিস আর দ্য সাবরেটিনাল স্পেস ডট ইকো। এগুলো কেন, ফর এই যে এক্সুডেটস, ঠিক আছে। সো কোর্স ডিজিজ কালার দেখলে বোঝা যায় না, এটা কি কিসের সাথে কনফিউশন হয়, রেটিনোব্লাস্টোমার সাথে কনফিউশন হয়। রেটিনোব্লাস্টোমা হয় হোয়াইটিশ, আর এটা ইয়েলোইশ অর গোল্ডেন কালার। রেটিনোব্লাস্টোমাতে মেইন যে ম্যাস লেশনটা থাকে সেটা ইউজুয়ালি থাকে ভিট্রিয়াস ক্যাভিটিতে, হ্যাঁ, বাট সাবরেটিনাল মানে সাবরেটিনাল ম্যাস লেশনও হতে পারে, ইন্টারভিট্রিয়াল হতে পারে, সাবরেটিনালও হতে পারে, বাট মেইনলি ইন্টারভিট্রিয়াল হয়। আর এখানে এই সাবরেটিনাল সব এক্সুডেড, বাট এখানে কোনো হাইপার ইকোইক যেগুলো লো গেইনে পারসিস্ট করার মতো কোনো হাই ইকোজেনিক ডট নাই, সবই অলমোস্ট হোমোজেনাস এবং ওয়াইডলি স্প্রেড সাবরেটিনাল স্পেস। বাট যদি রেটিনোব্লাস্টোমা হয় তখন দেখা যাচ্ছে এগুলা কোথাও কোথাও হাই ইকোজেনিক বিকজ অফ ক্যালসিফিকেশন। এটা আরেকটা পেশেন্ট সেম কোর্স ডিজিজের, এই সাবরেটিনাল স্পেসে দিস ইজ দ্য ডট ইকো ফর exudates and this is the retina, this is the bullous detachment, this is the retina, হ্যাঁ এটা হচ্ছে posterior lens capsule, this is posterior lens capsule। এটা কি সিলিকন অয়েল ফিল্ড আই, হ্যাঁ সিলিকন অয়েলের কারণে যখন সিলিকন অয়েল ফুল ফিল্ড থাকে তখন এরকম কিছু ডট 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 ইকো আসে, হ্যাঁ সিলিকন অয়েলের ভিতরে যে কিছু বাবেল থাকলে সেগুলাই যে ডট ইকো হিসাবে আসে। বাট আমরা এই অ্যাক্সিয়াল লেন্থ দেখে বুঝতে পারি, এই অ্যাক্সিয়াল লেন্থ বড় এবং দিস দ্য পোস্টেরিয়র সারফেস অফ দ্য সিলিকন অয়েল। সো এটা দেখে বোঝা যায় যে দিস দ্য সিলিকন অয়েল ফিল্ড। অ্যাক্সিয়াল লেন্থটা বেশি হয় কেন, সিলিকন অয়েলের ভিতরে আমাদের সাউন্ডের ভেলোসিটি কম, সো এই ট্রাভেল করার যে টাইম সেটা বেশি থাকে, বেশি লাগে, সো এটা ফলস একটা লং অ্যাক্সিয়াল লেন্থ দেয়। দেন একটা সিলিকন অয়েল ফিল্ড হয়, হ্যাঁ এটা হচ্ছে 105 গেইন, এটা ডট ইকো হিসেবে আসতেছে, যে সিলিকন অয়েলের এই যে অ্যান্টেরিয়র সারফেস দ্য পোস্টেরিয়র সারফেস, দিস আর ডট ইকো, এগুলো আছে সিলিকন অয়েল বাবেলের জন্য, সিলিকন অয়েলের ভিতরে এই ধরনের ডট ইকো আসে বি স্ক্যানে, দিস আর দ্য নরমাল ফাইন্ডিংস, হ্যাঁ বাট কনফিউশন হয় অনেক সময়, এই জন্য দেখাই দিলাম যে দিস আর দ্য নরমাল ফাইন্ডিংস। সো দিস আর দ্য ডট ইকো ইন ভিট্রিয়াস ক্যাভিটি, কমন কজেস এন্ড দিস আর দ্য মোস্ট কমন কজেস, এগুলাই ঘুরে ফিরে আমরা ক্লিনিক্যালি এগুলাই পেয়ে থাকি, হ্যাঁ আর রেয়ারলি আমাদের মেটাস্ট্যাটিক ডিজিজ পাই, সেগুলো যে মেটাস্ট্যাটিক ডিজিজও ভেরি ভেরি রেয়ার, বা রেটিনোব্লাস্টোমার মতোই পাওয়া যায় ডট ইকো। আমি জাস্ট একটা আমাদের ওল্ড এন্ড ফ্রেশ ভিট্রিয়াস হেমোরেজ, asteroid hyalosis, vitreitis বা endophthalmitis and vitreous degeneration, হ্যাঁ সো এগুলা নিউক্লিয়াস ড্রপ, সো এটা তো আমরা দেখতে পেলাম, আইএল ড্রপ গুলো সেটা বুঝতে পারি, ফরেন বডিও বুঝতে পারবো ইনশাআল্লাহ। এগুলা কি আইএল ড্রপ, ইন্ট্রাকুলার ফরেন বডি, এগুলা কি করবে
হাই ইকোজেনিক ডট ইকো দিবে। নিউক্লিয়ার ফ্র্যাগমেন্ট ড্রপ করলে সেটা লো গেইনে পারসিস্ট করবে। নিউক্লিয়ার ফ্র্যাগমেন্ট ড্রপ করলে এটা লো গেইনে পারসিস্ট করবে না, বিকজ এখানে কোনো মেটাল নাই, ক্যালসিয়াম নাই, আয়রন নাই, সো লো গেইনে পারসিস্ট করবে না। বাট আয়রন ইন্ট্রাপোলার ফরেন বডি লো গেইনে পারসিস্ট করে। আইএল তার ম্যাটেরিয়ালস এর কারণে লো গেইনে পারসিস্ট করে এবং পোস্টেরিয়র অ্যাকুস্টিক শ্যাডো দেয়। ওল্ড ভিট্রিয়াস হেমোরেজ বা ফ্রেশ ভিট্রিয়াস হেমোরেজ লো গেইনে পারসিস্ট করবে, কোনোটাই লো গেইনে পারসিস্ট করবে না। অ্যাস্টেরয়েড হাইলোসিস লো গেইনে পারসিস্ট করবে, কারণ অ্যাস্টেরয়েড হাইলোসিস একটা ডিজেনারেটিভ কন্ডিশন এবং সেখানে ক্যালসিয়াম ডিপোজিশন হয়। সো এটা অ্যাস্টেরয়েড হাইলোসিস লো গেইনে পারসিস্ট করবে। ভিট্রিয়াস ডিজেনারেশন ভেরি লো ইকোজেনিক, সো এটা ডিসঅ্যাপিয়ার করবে। এন্ডোথার্মিস্ট বললাম। সো এগুলা কি কনফিউশন আছে? কনফিউশন হবে কি মনে হয়? is the causes স্যার অ্যাস্টেরয়েড হাইলোসিসের এটা একবারে দেখাবেন স্যার? স্টেরয়েড হাইলোসিস দেখানো হয় না, নাই মনে হচ্ছে, সামহাও মিসিং। একটা তো থাকার কথা ছিল, একটা থাকার কথা, সম্ভবত মিসিং, কারণ এর ভিতর তো সরি এটা একটা স্টেরয়েড হাইলোসিসটা মিসিং। এটা একটা কমন কন্ডিশন স্টেরয়েড হাইলোসিসে যেটা হয়। আমি একটা দিয়ে জাস্ট করে দিচ্ছি। স্টেরয়েড হাইলোসিসে অনেকটা এই ধরনের ডট ইকো আসে লো গেইনে, এরকম লো গেইনে এটা পারসিস্ট করে। বাট এই রেটিনা এবং এই পোস্টেরিয়র ভিট্রিয়াস এর মাঝখানে একটা ক্লিয়ার জোন থাকে যেখানে কোনো ইকো থাকে না, ইকো লুসেন্ট একটা এরিয়া থাকে। সাপোজ দিস ইজ দ্য লাস্ট বর্ডার অফ দ্য স্টেরয়েড হাইলোসিস এন্ড দিস দ্য রেটিনা। এই মাঝখানের এই এরিয়াটা টোটালি ব্ল্যাক থাকবে, এখানে কোনো ডট ইকো থাকে না। হ্যাঁ, এবং এই যে ইন্টারভিট্রিয়াল যে ডট ইকো সেগুলো লো গেইনে পারসিস্ট করবে, বিকজ সেখানে ক্যালসিয়াম ডিপোজিশন হয়। সো এটা লো গেইনে পারসিস্ট করবে এবং এই পোস্টেরিয়র ভিট্রিয়াসের যে বাউন্ডারি এবং রেটিনা এর মাঝখানে একটা ক্লিয়ার জোন থাকবে যেখানে কোনো ডট ইকো থাকে না। এটা একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিংস, ঠিক আছে? এন্ড আদার্স তো নরমাল দিয়ে পাওয়া যাবে, এটাই। এছাড়া আর মোটামুটি মানে এভাবে ডিফারেন্সিয়েট করবে। ঠিক আছে? আর কোন এটা কি এইটার উপরে কারো কনফিউশনের একটু জিজ্ঞাসা করেন, প্রশ্ন করেন, তাহলে প্রশ্নের অ্যানসার দিলে ইজি হবে বোঝাটা। আমি তো আমার মতো বলে গেলাম, এরপরে মানে কনফিউশনের পয়েন্টগুলো বললে আমি ক্লিয়ার করতে পারি। মাল্টিপল ফরেন বডি কারণ কি পিলেটস, যেটা যে গানশট, বোম ব্লাস্ট ইনজুরি বা আরটিএ। হ্যাঁ, বোম ব্লাস্ট ইনজুরিতে মাল্টিপল পিলেট চোখে থাকতে পারে, বা আরটিএ তো হতে পারে। আইএল ড্রপ, আইএল এন্ড নিউক্লিয়াস ড্রপ, বোথ ড্রপ। অপারেশন যখন কমপ্লিকেশনের বোথই হয়। হ্যাঁ, নিউক্লিয়াস ড্রপ এবং আইএল ড্রপ একসাথে আছে। আইএল ড্রপ অপটিক এন্ড হ্যাপটিকের জন্য মাল্টিপল ফরেন বডি মনে হয়। ইন্ট্রাপোলার ফরেন বডি উইথ আইএল ড্রপ, ট্রমার কারণে ইন্ট্রাপোলার ফরেন বডি আইএল ড্রপ করছে, সাথে ফরেন বডি ড্রপ করছে। দিস দ্য কন্ডিশন, যে এই কন্ডিশনে আমরা মাল্টিপল ফরেন বডি পেতে পারি। এন্ড স্প্লিন্টার অর স্প্লিন্টারস অফ বোম ব্লাস্ট ইনজুরি এন্ড পিলেটস, দিস আর দ্য কন্ডিশন যেখানে আমরা মাল্টিপল ইন্ট্রাপোলার ফরেন বডি শ্যাডো পেতে পারি। These are the causes of vitreous hemorrhage, common causes. হ্যাঁ, PVD with retinal tear, CRVO, BRVO or diabetic retinopathy, হ্যাঁ, vasculitis retini। সো আমাদের বি স্ক্যান করার উদ্দেশ্য হচ্ছে আসলে এর ভিতরে কোনটা আছে সেটাকে আইডেন্টিফাই করা, কারণ এক একটা ট্রিটমেন্ট এক এক রকম। হ্যাঁ, এটা ট্রিটমেন্ট সার্জারি, এখানে হয়তো যদি টিআরডি থাকে তাহলে একরকম ট্রিটমেন্ট, টিআরডি না থাকলে একরকম ট্রিটমেন্ট। এখানে আমাদের প্রগনোসিসের বিষয় আছে, সিএনভিএম এর জন্য ভিট্রিয়াস হেমোরেজ, ম্যাসিভ ভিট্রিয়াস হেমোরেজ, সার্জারি করার পরেও পেশেন্ট ভালো দেখবে না, সো কাউন্সেলিং এর বিষয় আছে। ভাস্কুলাইটিস রেটিনি, টিআরডি আছে কিনা সেটা দেখা, থাকলে একরকম, না থাকলে একরকম চিকিৎসা। সাবহাইলাইট হেমোরেজের থেকে ভিট্রিয়াস হেমোরেজ, সো সেটা কেন হলো সেটার কজ ইভ্যালুয়েশনের দরকার আছে। মেলানোমা বা রেটিনোব্লাস্টোমার জন্য ভিট্রিয়াস হেমোরেজ হলো কিনা, রেটিনোব্লাস্টোমার সাথে ভিট্রিয়াস হেমোরেজ, সো দিস ইজ স্টেজ গ্রুপ ই, সো সেখানে একরকম ট্রিটমেন্ট। রেটিনোব্লাস্টোমা নাই একটা বাচ্চা, সেখানে ভিট্রিয়াস হেমোরেজ, সো আদার্স কোনো কারণ হতে পারে। হ্যাঁ, সো ব্লাড ডিসকেশনের জন্য হতে পারে। সো এই এটিওলজি ইভ্যালুয়েশনের জন্য আসলে আমাদের মেইনলি ভিট্রিয়াস হেমোরেজের বি স্ক্যান করে থাকি টু ইভালুয়েট দ্য কজ অর অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর, যেটা আমাদের ট্রিটমেন্ট পারপাজে আমাদেরকে সেটাকে
আমাদের সেটাকে আমলে নিয়ে আমাদের চিকিৎসাটা করতে হবে। এটার জন্য আমাদের ইয়েটা করা। and this is the common causes of dot echoes। ঠিক আছে, কারণ প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করো, আমি ইয়ে করি। স্যার স্যার ভিট্রাস হেমোরেজের ক্ষেত্রে কি স্যার অকুলার মুভমেন্ট করে কি স্যার দেখতে হবে? অকুলার মোটিলিটি না না না, সেটা আমরা পোস্টেরিয়র ভিট্রিয়াস ডিটাচমেন্ট আছে কিনা সেটা আমাদের মেমব্রেনাস ইকোতে আমরা ডিসকাস করব। আমাদের কালকে আমাদের ইয়েটা হচ্ছে মেমব্রেনাস ইকো ইন ভিট্রিয়াস ক্যাভিটি। হ্যাঁ, মেমব্রেনাস ইকোর ভিতরে আমাদের কমন হচ্ছে রেটিনাল ডিটাচমেন্ট, পোস্টেরিয়র ভিট্রিয়াস ডিটাচমেন্ট, এই দুটো হচ্ছে কমন মেমব্রেনাস ইকো ইন ভিট্রিয়াস ক্যাভিটি। সো কালকে আমরা এটা ইয়ে করব যে মুভমেন্ট করে আমরা কিভাবে ডিফারেনশিয়েট করতে পারি। হ্যাঁ, বাট আই মুভমেন্টের সাথে ডট ইকোর মুভমেন্টের তেমন কোনো রিলেশন নাই। ঠিক আছে, মানে ভিট্রিয়াস হেমোরেজের জন্য এক ধরনের মুভমেন্ট হবে, রেটিনোব্লাস্টোমার জন্য মুভমেন্ট হবে না, এরকম কিছু নাই। ডট ইকোর সাথে মুভমেন্টের রিলেশন নাই। আর কিছু? কার প্রশ্ন না দেখলে আমরা শেষ করি, টাইম প্রায় হয়ে গেছে 9:15। হ্যাঁ, আমাদের নেক্সট হচ্ছে মেমব্রেনাস ইকো ইন ভিট্রিয়াস ক্যাভিটি। আর দুইটা ইয়ে আছে, এটা বেসটা মানে নট সো ইন্টারেস্টিং টপিকস না, বাট ভেরি ইম্পর্টেন্ট ইন দ্যাট সেন্স। নিজেদের করতে হবে, এই জন্য ইম্পর্টেন্ট। স্যার কিছু না করলেও হয়ে যায়, বাট তারপরেও ছাড়তে ছাড়তে অনেক ছেড়ে দেওয়া যায়, বাট ধরলে অনেক কিছুই ধরা যায়। হ্যাঁ প্লিজ স্যার একটু গেইনের ব্যাপারে বললে ভালো হতো, মানে নরমাল গেইন বলতে কত গেইনে দেখবো বা লো গেইন বলতে কত গেইনে দেখবো? ইয়েস, ইম্পর্টেন্ট। নরমাল গেইন বলতে কত, আসলে এটা মেশিন টু মেশিন ভ্যারি করে। সাপোজ আমি আমাদের মেশিনের কথা বলি, আমরা যে মেশিনে কাজ করি। হ্যাঁ, প্রথম দিকে আমরা 60 ডিবি 70 ডিবি তে আমরা যে ফাইন্ডিংসটা পাইতাম, পরে মেশিনটা ইমিডিয়েটলি আমরা চেঞ্জ করছি। তো মেশিনটা চেঞ্জ করার আগে ওই মানে যেটা আমরা ইনিশিয়ালি 60 ডিবি তে আমরা যে ফাইন্ডিংস পাইতাম, ওই ফাইন্ডিংসটা পিকআপ করার জন্য আমাকে 100 গেইনে যাওয়া লাগে। ঠিক আছে, বুঝাইতে পারলাম? সো মেশিনের বয়স একটা বিষয়। যেটা আমরা নতুন মেশিন হইলে যেটা আমরা দেখাচ্ছে 60 ডিবি 50 ডিবি তে আমরা পাই, ওই একই ফাইন্ডিংস পুরানো মেশিন হইলে দেখা যায় 100 105 110 ডিবি তে ওই গেইনে স্ক্যান করা লাগে। আবার দেখা যাচ্ছে এক্স কোম্পানির একটা মেশিন যে ফাইন্ডিংসটা 50 ডিবি তে পাচ্ছি, ওয়াই কোম্পানির মেশিন সেটা আমরা দেখাচ্ছি 70 ডিবি তে পাচ্ছি। সো এটা ডিপেন্ড করে, মেইনলি ডিপেন্ডস অন দ্য মেশিন, নট ডিপেন্ডস অন দ্য প্যাথোলজি। হ্যাঁ, প্যাথোলজিটা গেইন বাড়ানো কমানোর সাথে রিলেশন আছে, বাট কত নরমাল গেইনটা কত সেটা আসলে, বা এই পার্টিকুলার এই মেশিনে কত গেইনে ভালো দেখা যায় সেটা আসলে সার্জন নিজেই করতে করতে জানে, কারণ ওইটার সাথে সে ফ্যামিলিয়ার। হ্যাঁ, বললাম না, নতুন মেশিন একরকম, পুরানো মেশিন একরকম, এক্স কোম্পানির মেশিন একরকম, ওয়াই কোম্পানির মেশিন আরেকরকম। সো বাট নরমালি আমরা যেটা করি, নরমাল একটা যে নতুন মেশিনগুলোতে আমরা 50-60 ডিবি দিয়ে শুরু করি, 50-60 দিয়ে শুরু করি। আইডিয়াল সিচুয়েশন হচ্ছে আমরা গেইন বেশি দিয়ে শুরু করব, সাপোজ 70-80 দিয়ে শুরু করব, করে সবগুলা লেশন আগে দেখে নিব, দেন গ্র্যাজুয়ালি গেইনটা কমাবো, কমাইতে কমাইতে এমন একটা স্টেজে ব্যালেন্স করব যেখানে আমরা সবগুলা ফাইন্ডিংস ডিফারেন্সিয়েট করে করতে পারতেছি। তারপরেও আমাদের বিভিন্ন ফাইন্ডিংস ডিফারেন্সিয়েট করার জন্য মাঝে মাঝে গেইন বাড়াইতে হয়, কমাইতে হয়, কোন একটা ফাইন্ডিংসকে ডিফারেন্সিয়েট করার জন্য। একটা বেশ ছবি দেখালাম যে ব্লাড ক্লট নাকি ফরেন বডি। সো আমি যখন গেইন একই গেইনে করলে বুঝতে পারবো না। এই যে এটা, হ্যাঁ এটা এটা থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, স্যার আর কারো কোয়েরি আছে? স্যার শোনা যাচ্ছে স্যার? জি স্যার, কোরিওরেটিনাল থিকনেসটা স্যার মাঝে মধ্যে বুঝতে সমস্যা হয়। হ্যাঁ, কোরিওরেটিনাল কমপ্লেক্স থিকনেস বুঝতে সমস্যা হয়। হ্যাঁ, এটা স্যার আরেকটু বলেন। কোরিওরেটিনাল কমপ্লেক্স, নরমালি কোরিওরেটিনাল কমপ্লেক্স যেটা, এটা ভাবে বোঝা যাবে না। প্রথম কথা, নরমাল কোরিওরেটিনাল কোরয়েড এবং রেটিনাকে সেপারেট করে বোঝা যাবে না। এখানে কোরয়েড রেটিনা বোঝা যাচ্ছে, এখানে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, নরমাল কোরয়েড এবং রেটিনা বোঝা যাবে না। কখন বোঝা যাবে?
যদি এখানে এডিমা হয় অথবা কোনো প্যাথোলজি এর দুটো লেয়ারের মাঝখানে কোনো প্যাথোলজি তৈরি হয়। নরমালি এখানে বোঝা যাচ্ছে না, কখন বোঝা যাবে? যদি এখানে এডিমা হয়, এডিমা হইলে তখন বোঝা যাবে, আদারওয়াইজ বোঝা যাবে না। হ্যাঁ, এখানে একটা প্যাথোলজি, এখানে এখানে যে রেটিনা, এখানে হচ্ছে পোস্টেরিয়র ভিট্রিয়াস ডিটাচমেন্ট, এটা বোঝা যাবে না। এই যে এখানে বোঝা যাচ্ছে কেন? ইনফ্লামেশনের কারণে করয়েডের সামনে এবং করয়েডের পিছনে, করয়েডের সামনে ইনার সাইড এবং পিছন সাইড বোথ সাইডে ইডিমা ফ্লুইড, সো এখানে কোরিডোরিয়াল কমপ্লেক্সটা বোঝা যাচ্ছে। আবার হাই গেইনে কিন্তু বোঝা যাচ্ছে না, এখানে গেইন কমানোর পরে বোঝা যাচ্ছে। হ্যাঁ, হাই গেইনে ওই যে রেজোলিউশন কমে যায়, হাই গেইনে রেজোলিউশন কমে গেছে, গেইন কমাইলে রেজোলিউশন বাড়ছে। ঠিক আছে, সো কোরিডোরিয়াল কমপ্লেক্স নরমালি থিকনেস বলে এখানে আরো ভালো বোঝা যাচ্ছে। এই যে এখানে করয়েডের, এই যে দিস স্ক্লেরা এবং করয়েডের মাঝখানে এটা হচ্ছে রেটিনা এবং করয়েডের মাঝখানে ফ্লুইড। সো কোরিডোরিয়াল কমপ্লেক্স থিকনেসটা যখন বাড়বে তখন এডিমার কারণে হোক অথবা কোনো প্যাথোলজির কারণে হোক তখন এটা বোঝা যাবে, নরমালি এটা বোঝা যায় না। ঠিক আছে, ঠিক আছে, আমার মনে হয় আজকে আর কোনো ইয়া নেই, আমরা নেক্সট দিন আমরা মেমব্রেনাস ইকোইন ভিট্রিয়াস ক্যাভিটি ডিসকাস করব ইনশাআল্লাহ। ওকে, সবাইকে থ্যাংক ইউ, গুড নাইট। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।